সহজ পদ্ধতিতে যদি আপনি এসআইআর বুঝতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এসআইআর সংক্রান্ত, আপনারা জানেন অলরেডি পশ্চিমবঙ্গে এসআইআর এর ডঙ্কা বেজে গেছে। যে কোনো দিন আপনার বাড়িতে ভিএলও পৌঁছতে পারে, যে কোনো দিন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জাস্ট একটা বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর কমপ্লিট করতে হবে। এই এসআইআর এর ডোর টু ডোর শুধুমাত্র এসআইআর প্রসেসটা বাদ দিয়ে বাকি ইন্টারনাল সমস্ত দিক দিয়ে এসআইআর এর কাজ চলছে, অলরেডি আপনারা অনেকেই জেনে গেছেন। প্রথমত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো, এক নম্বরে যেটা বলবো যে এই যে 2025 সালে এসআইআর হচ্ছে, এটা কি এই প্রথমবার হচ্ছে ভারতবর্ষে? উদ্দেশ্য কি? দুটো প্রশ্ন থাকবে। এই 2025-এ প্রথমবার হচ্ছে কিনা, এক নম্বর এই পশ্চিমবঙ্গে। দু নম্বর, কোন উদ্দেশ্য নিয়ে এই এসআইআর হচ্ছে? এই এসআইআর এর ফলে কি যোগ্য ভোটার বাদ যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, নাকি শুধুমাত্র অযোগ্য ভোটাররাই বাদ যাবে? বা এই অযোগ্য ভোটার কিভাবে আইডেন্টিফাই হবে যে এই ভোটার অযোগ্য? নেক্সট আলোচনা করব যাদের কাছে আধার কার্ড ছাড়া সেকেন্ড কোনো ডকুমেন্টস নেই। আপনারা অনেকে ভাবছেন আমার কাছে ভোটার আইডি কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এইগুলো দিয়ে এসআইআর হবে না। যাদের কাছে আধার কার্ড ছাড়া অন্য কোনো দ্বিতীয় নথি নেই, তাদের জন্য কি প্রসেস রয়েছে, তাদের কি হবে, তারা কি এসআইআর অংশগ্রহণ করতে পারবেন কিনা, সেটা আলোচনা করব। নেক্সট আলোচনা করব যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে। ইলেকশন কমিশন থেকে নির্ধারিত যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে, সেই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি আপনার বাবা অথবা আপনার বাবা মায়ের আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে ডকুমেন্ট দিতে হবে। কোন জন্ম তারিখে কোন ডকুমেন্ট সেটা বলবো। নেক্সট আলোচনা করব যাদের নামের বানান ভুল রয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করছেন 2002-তে যে নাম ছিল বর্তমানে সেই নাম সংশোধন করেছেন, সেটার কি হবে? নেক্সট, নিজের নাম নেই কিন্তু বাবার নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, দাদুর নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, সেগুলো কি হবে? এবং নেক্সট, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, বিবাহিত মহিলারা স্বামীর নামের যদি 2002 সালের লিস্টে 2002 সালের ভোটার লিস্টে যদি স্বামীর নাম থাকে সেটা হবে কিনা, নাকি বাবা দিতে হবে, সেটা বলে দেবো। এবং নেক্সট ফাইনালি যেটা বলবো যে ভিএলও যখন আপনার বাড়িতে পৌঁছবেন তখন আপনি কিভাবে এসআইআর অংশগ্রহণ করবেন, কোন পদ্ধতিতে হবে এসআইআর, এবং কিভাবে এই এসআইআর এর প্রক্রিয়াটা চলবে, ছোট করে লাস্টে আমি টোটাল এসআইআর এর বিষয়টা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করব। প্রথমত একে একে আপনাদেরকে জানাবো, তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং এই গুরুত্বপূর্ণ এসআইআর সংক্রান্ত প্রতিবেদন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। এসআইআর সংক্রান্ত A to Z সমস্ত তথ্য ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আপনাদেরকে বলে রাখি 2002 সাল ওয়েস্ট বেঙ্গলে এসআইআর লাস্ট হয়েছিল, আজ থেকে 23 বছর আগে। আবার 2025 সালে এসআইআর হচ্ছে, এমনটা কেউ ভাববেন না যে এই এসআইআর প্রথমবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। যারা জানেন তারা ভুল জানেন। তাহলে 2025-এ এসআইআর ওয়েস্ট বেঙ্গলে 23 বছর পর হচ্ছে, আবারও দেখা যাবে কখনো 10 বছর 20 বছর পরে আবারও হতে পারে। তাহলে এই এসআইআর প্রসেসটা কিন্তু এই প্রথমবার ভারতবর্ষে নয় বা ওয়েস্ট বেঙ্গলে নয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যারা যোগ্য ভোটার তাদেরকে আইডেন্টিফাই করা। এসআইআর এর প্রধান উদ্দেশ্য হলো যোগ্য ভোটারদের আইডেন্টিফাই করা। আপনারা অনেকে বলবেন এসআইআর এর ফলে তো অযোগ্য ভোটাররা বাদ যাচ্ছে। অবশ্যই বাদ যাবে। যোগ্য ভোটারদের যদি আইডেন্টিফাই করা হয় তাহলে অযোগ্য ভোটাররা তো বাদ যাবেই। এবং এই অযোগ্য ভোটার কারা? অযোগ্য ভোটার হলো যারা অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান বিভিন্ন জায়গা থেকে যারা বিনা নাগরিকত্বে এই ভারতবর্ষে বসবাস করছে, বিভিন্ন রাজ্যে বসবাস করছে, তাদেরকে আইডেন্টিফাই করে বের করা এই এসআইআর এর মূল উদ্দেশ্য। যারা যোগ্য ভারতীয়, যে কোনো ধর্মের হতে পারে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, যে কোনো ধর্মের যোগ্য ভোটারদের কোনো সমস্যা হবে না।
যোগ্য ভোটারদের সমস্ত রকমের আইনি সহায়তা দেওয়া হবে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে যাদেরকে নির্বাচন কমিশন অযোগ্য বলে বিবেচিত করবে বা অযোগ্য বলে যাদেরকে বাদ দিয়ে দেবে, সুপ্রিম কোর্ট থেকে সরাসরি সেই কেস হ্যান্ডেলিং করা হবে, খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট নিজে যে সেটা কি সত্যি ইনি অযোগ্য কিনা। অতএব সমস্ত রকমের আইনি সহায়তা পাবেন। এমন নয় নির্বাচন কমিশন আপনার উপরে স্পেশাল কোনো রাগ রয়েছে আপনাকে বাদ দিয়ে দেবে, নো, এমনটা কিন্তু নয়। যোগ্য ভোটারকে আইডেন্টিফাই করা, অযোগ্য ভোটারদের বাদ দেওয়া এসআইআর এর মূল উদ্দেশ্য। অতএব যোগ্য ভোটার বাদ যাবে না, অযোগ্য ভোটাররা বাদ যাবে। এবারে হচ্ছে যে যাদের কাছে আধার কার্ড ছাড়া সেকেন্ড কোনো অপশন নেই, তার আগে আপনাকে জানতে হবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে 11খানা ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে, আমি পাশে স্ক্রিনে দিচ্ছি 11খানা ডকুমেন্টের লিস্ট। সেই লিস্টের মধ্যে আপনি আগে কনফার্ম করুন যে আপনার কাছে কোন ডকুমেন্টসটা রয়েছে। আমি একে একে আপনাদেরকে পড়ে দিচ্ছি, পাশে স্ক্রিনে দিচ্ছি। প্রথমত, আপনি যদি কোনো পেনশন হোল্ডার হয়ে থাকেন স্টেট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই ডকুমেন্টস দেবেন। এমনটা নয় যে আপনাকে কোনো সালের আগে কিংবা পরের কথা বলা হচ্ছে, যে কোনো সালের আপনার পেনশন সার্টিফিকেট যদি থাকে, পেনশন হোল্ডার যদি আপনি হয়ে থাকেন, আপনার আর কোনো ডকুমেন্টস লাগবে না। যদি আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ইস্যু করা কোনো সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, আইডেন্টি কার্ড, কোনো লোকাল অথরিটি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ, এই ধরনের জায়গা থেকে যদি আপনার 1/7/1987 আগের কোনো ডকুমেন্টস থাকে সেটা আপনি দেবেন, পরের হলে হবে না। বার্থ সার্টিফিকেট, যে কোনো সালের বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা দিয়েই হবে। পাসপোর্ট যদি থাকে সেটা দিয়ে হবে। একজন আমাকে প্রশ্ন করছিলেন, আমি একটু নোট করে দিয়ে যাই আপনাদের সুবিধার্থে। একজন কমেন্ট করেছিলেন যে 5 বছর আগে একজন ব্যক্তি ভারতে এসে তিনি পাসপোর্ট করে নিয়েছেন, কিন্তু তিনার কাছে কোনো ডকুমেন্টস নেই, অন্য কোনো ডকুমেন্টস নেই। সেক্ষেত্রে পাসপোর্ট তো তিনার রয়েছে, তাহলে কি তিনি ভারতের নাগরিক বা তিনি এই এসআইআর এ থেকে যাবেন? দেখুন, পাসপোর্ট করতে গেলে বেশ কিছু লিগ্যাল ডকুমেন্টের প্রয়োজন হয়। তিনি যদি 5 বছর আগে ভারতে আসেন এবং তিনার পাসপোর্ট তৈরি হয়ে যায়, তাহলে সেই পাসপোর্ট তৈরি করতে গিয়ে তিনার নিশ্চয়ই লিগ্যাল ডকুমেন্ট তিনি দিয়েছেন, সে কারণে তিনার ডকুমেন্টস নিশ্চয়ই রয়েছে। অতএব পাসপোর্ট থাকলে হবে, মাধ্যমিক প্লাস কোয়ালিফিকেশন সার্টিফিকেট যদি থাকে হবে। 6 নম্বরে দেখুন, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, স্টেট অথরিটি। যদি স্টেট অথরিটি মানে আপনার স্টেট থেকে রাজ্য সরকার যদি আপনাকে কোনো সার্টিফিকেট দিয়ে থাকে, রাজ্য সরকারের কোনো হায়ার অথরিটির কাছ থেকে যদি আপনি কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে থাকেন সেটা হবে। সাথে বন বিভাগের কোনো সার্টিফিকেট, 8 SC ST OBC কাস্ট সার্টিফিকেট, যে কোনো সালের কাস্ট সার্টিফিকেট বলা হচ্ছে, এমন কোনো উল্লেখ নেই যে কোন সালের পরে বা আগে। 9 নম্বরে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন মানে এনআরসির সার্টিফিকেট, মানে নাগরিকত্বের সার্টিফিকেট যদি থাকে। ফ্যামিলি রেজিস্টার, 10 নম্বরে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটি, ফ্যামিলি রেজিস্টার যদি থাকে, এবং এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট যদি থাকে। অর্থাৎ এই যে 11খানা ডকুমেন্ট বললাম, এর মধ্যে যে কোনো একটি আপনার থাকতেই হবে। যদি না থাকে অপশন রয়েছে, ধরুন 11খানা ডকুমেন্টের মধ্যে কোনোটা নেই, তাহলে আপনি দেখুন আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা, তাহলে আর কিচ্ছু দিতে হবে না। এবারে যদি আপনি বলেন যে আমার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু আমার বাবার রয়েছে, ভেরি গুড, আপনি আপনার বাবার কপিটা অ্যাটাচ করবেন ফর্মের সঙ্গে, এসআইআর ফর্মের সঙ্গে, আর আপনার যা যা ডকুমেন্টস রয়েছে আধার কার্ড অ্যাটাচ করে দেবেন, তাহলেও হবে। কিন্তু একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। যদি আপনার নিজের নামে এই 11খানা ডকুমেন্টের মধ্যে কোনোটা না থাকে, তাহলে 2002 সালের লিস্টে নাম আছে কিনা দেখুন। 2002 সালের লিস্টে যদি নাম না থাকে, দেখুন আপনার বাবার আছে কিনা, দাদুর আছে কিনা, তাহলেই কিন্তু আপনার হবে। এবারে যেটা আমি আলোচনা করছিলাম যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে, আধার কার্ড ছাড়া যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। এবারে বলবো যে ধরুন এই 11খানা ডকুমেন্টের মধ্যে নেই, 2002 সালের ভোটার লিস্টের কোনো তালিকাতে নিজের বাবার দাদুর কোনো নাম নেই, তাহলে আপনি আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন। তখনই আপনি শুধুমাত্র আধার কার্ড দিয়ে আবেদন করবেন, আপনার আবেদন ভিএলও সাহেব যেনারা যাবেন আপনার বাড়িতে তেনারা অ্যাকসেপ্ট করবেন, কিন্তু আপনারটা কিন্তু স্পেশালি আপনাকে তদন্ত হবে, খতিয়ে দেখা হবে যে আপনার কোনো কিছুই নেই, এটা তো হতে পারে না। সে কারণে একটু খতিয়ে দেখে নেওয়া হবে যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তো আপনার এসআইআর এ আপনি কোয়ালিফাই করবেন। অতএব
যদি কিছু না থাকে আপনি আধার কার্ড দিয়ে করবেন অ্যাজ এ আইডেন্টিটি প্রুফ হিসেবে। নাগরিকত্বের কোনো প্রুফ নয় আধার কার্ড, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে। এবারে আসবো যেটা বলছিলাম, যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে, সেটা কি? এই যে 11টি বললাম তার মধ্যে একটি দেবেন, অথবা 2002 সালের লিস্ট, অথবা অথবা আপনার বাবা দাদুর যার নাম থাকবে 2002 সালে সেই পাতাটা দেবেন। এরপরে যেটা বলছিলাম, যাদের নামের ভুল রয়েছে 2002 সালের সঙ্গে 25 সাল হতে পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। 2002 সালে আপনার নামটা অন্যরকম ছিল, লিস্টটা আপনারা ডাউনলোড করে নেবেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েবসাইট থেকে। 2002 সালের পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট, সমস্ত বিধানসভার এই মুহূর্তে এই ভোটার লিস্টটা পাবলিশ করে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা নামটা খুঁজে রেখে দেবেন নিজের কাছে, এবং বিএলওরা হাতে করে সেই লিস্টটা কিন্তু নিয়ে যাবে আপনার বাড়িতে। আপনার কাছে নাও যদি থাকে বিএলওরা নিয়ে যাবেন। অতএব 2002 সালের নামের সঙ্গে যদি আপনার বানানের কোনো মিসম্যাচ হয়, ওটা কোনো সমস্যা নাই, ওটা সমস্যার সমাধান হয়ে যাবে, ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এবারে আসবো নিজেদের নাম নেই, নিজের নাম নেই কিন্তু বাবার নাম রয়েছে, মানে 2002 সালের লিস্টে নিজের নাম নেই, বাবার নাম রয়েছে, সেটাই দেবেন। মেয়েদের ক্ষেত্রে বলি, স্বামীর হলে কিন্তু হবে না। বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বাবা অথবা নিজের দাদু 2002 সালের লিস্টে যদি নাম থাকে, সেক্ষেত্রে মেয়েরা দেবেন। স্বামীর কোনো ডকুমেন্টস কিন্তু এসআইআর এর প্রুফ হিসেবে চলবে না, বাবা দিতে হবে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে। এবারে যেটা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিএলও বাড়িতে এলে কি করবেন, কি পদ্ধতি, এবং এই এসআইআর এর পদ্ধতি, এটা আমি ছোট করে আপনাদেরকে আলোচনা করে দিই। প্রথমত, বিএলও দুটো ফর্ম নিয়ে আপনার বাড়িতে আসবেন, দুটো ফর্মই আপনি নেবেন। বিএলওর কাছ থেকে আপনি ফর্ম কিভাবে পূরণ করবেন তার প্রসেস আপনি জেনে নেবেন, বিএলও 100% আপনাকে সহযোগিতা করবে। দুটো ফর্ম সঙ্গে সঙ্গে আপনাকে পূরণ করে দিতে হবে না, আপনি ফর্মটা নেবেন, কাছে রেখে দেবেন, 2 দিন 4 দিন 1 সপ্তাহ সময় নেবেন, নিয়ে পূরণ করুন, ধীরে সুস্থে পূরণ করুন। কি ডকুমেন্টস আপনি দেবেন সেটা বিএলও কিন্তু আপনাকে প্রথমে এসে জিজ্ঞাসা করবে, আপনার জন্ম তারিখ কত, জন্ম তারিখের কি আছে প্রমাণ টমান কি আছে দিন। যদিও আধার কার্ড জন্ম তারিখের কোনো প্রুফ নয়, তবুও ওখানে কিছু কিছু মানুষের কোনো প্রুফ নেই কিন্তু জন্ম তারিখটা উল্লেখ রয়েছে। যদি তাই হয়, যদি সেটাকেই ধরে নেওয়া হয় জন্ম তারিখ, তাহলে সেই জন্ম তারিখ ধরে আপনাকে সার্টিফিকেট দিতে হবে। এবারে আমি পাশের স্ক্রিনে যেটা দেব সেটা হচ্ছে জন্ম তারিখ অনুযায়ী আপনাকে বিএলও ডকুমেন্টস চাইবে। যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 আগে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওই যে 11টি ডকুমেন্টস বললাম তার মধ্যে যে কোনো একটি আপনি দেবেন। যদি না থাকে, আপনার বাবা দাদুর যার 2002 সালের লিস্টে আছে নাম, সেটা দেবেন, এবং আপনার আধার ভোটার প্যান যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো দেবেন। আপনার যেহেতু নেই কোনো ডকুমেন্টস 11টার মধ্যে, যদি না থাকে, আর যদি থাকে তাহলে 11টার মধ্যে একটা দিয়ে দেবেন। যাদের 1/7/1987 পরে এবং 2/12/2004 পর্যন্ত বা তার আগে জন্ম, এই যে সময়টা 1/7/1987 টু 2/12/2004 এর মধ্যে যাদের জন্ম, তাদের ওই 11টি ডকুমেন্টের মধ্যে একটি, বাবা অথবা মায়ের যে কোনো একজনের ওই 11টির মধ্যে একটি, অথবা বাবা অথবা মায়ের যদি 11টির মধ্যে কোনোটি না থাকে, তাহলে 2002 সালের বাবা সার্টিফিকেট ওই ভোটার লিস্টটা আপনি অ্যাটাচ করবেন, না থাকলে দাদুর। এভাবে ভিএলও কিন্তু আপনাকে বলবে যে আপনার জন্ম তারিখ বলুন, সেই অনুযায়ী আপনি এই ডকুমেন্ট আমাকে দিন। এবারে যাদের 2/12/2004 পরে যাদের জন্ম, সেই সমস্ত ভোটারদের, ম্যাক্সিমাম ভোটাররা এডুকেটেড, ম্যাক্সিমাম ভোটারদের বার্থ সার্টিফিকেট রয়েছে 2/12/2004 পরে যাদের জন্ম, তারা জন্ম সার্টিফিকেট দেবে বাবা এবং মা বোথ, দুজনেরই ওই 11টির মধ্যে যে কোনো একটি করে, অথবা 2002 সালের ভোটার লিস্ট বাবার দেবেন, না থাকলে দাদুর দেবেন। অতএব জন্ম তারিখ অনুযায়ী বিএলও আপনাকে চাইবে যে আপনি এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করুন। আপনার পরিবারে যতজন ভোটার, 2টো করে ফর্ম আপনি পাবেন, অতএব 3 জন ভোটার হলে 6টা ফর্ম পাবেন, প্রত্যেকটাই আপনি পূরণ করবেন। একটা বিএলও জমা নেবে ডকুমেন্ট সহ, আর একটা আপনার কাছে বিএলও সাইন করে দেবে, আপনি যে এসআইআর অংশগ্রহণ করেছেন তার প্রুফ হিসেবে আপনার কাছে থাকবে। সেগুলো বিএলও নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেগুলো তারা অনলাইন করবে, খতিয়ে দেখবে, বিভিন্ন জায়গায় তারা বিডিও অফিস বা সুপারভাইজার বিভিন্ন জায়গায় তারা জমা দেবেন। এগুলো কাজ বিএলওদের রয়েছে। সাধারণ মানুষ হিসেবে আপনার এটুকুনি কাজ, ফর্ম নেবেন, ফর্ম পূরণ করবেন, ডকুমেন্টস দেবেন, জমা করবেন। যদি কোনো ডকুমেন্টস না থাকে শুধু আধার দিয়ে জমা দেবেন, ব্যাস। এভাবেই হচ্ছে এসআইআর। সাধারণ মানুষ হিসেবে আপনি জমা দিলেন, এবং
নির্দিষ্ট যে এসআইআর এর ডেট থাকবে সেই ডেটের পরেই সমস্ত টাইমলাইন উল্লেখ করে দেওয়া হবে নোটিফিকেশনে। সেই টাইমলাইন ধরে একটা ড্রাফট লিস্ট প্রথমে প্রকাশিত হবে, যে ড্রাফট লিস্টে আপনি দেখতে পাবেন আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়ে আপনার নামটা রয়েছে কিনা, মানে এসআইআর এ আপনি কোয়ালিফাই করেছেন কিনা। একটা ড্রাফট কপি পাবলিশড হবে, সেই কপি বিভিন্ন জায়গায় শেয়ার করে দেওয়া, বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে শেয়ার করে দেওয়া হবে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে, আপনি দেখে নেবেন, অনলাইনে দেখে নেবেন। বিভিন্ন রাজনৈতিক পার্টির কাছে চলে যাবে, দলের কাছে চলে যাবে, সেই কপি আপনি দেখে নেবেন। যদি আপনার নাম থাকে তাহলে তো গুড, আপনি কোয়ালিফাই করলেন। যদি না থাকে আপনি একাধিকবার সুযোগ পাবেন আপনার অভিযোগ জানানোর, একাধিকবার সুযোগ পাবেন আপনার নামটা তোলার, যদি আপনি যোগ্য হয়ে থাকেন। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যাদের নাম এসআইআর এ বাদ যাবে পুরোপুরি আইনি সহায়তা দেওয়া হবে তাদেরকে। কেন নাম বাদ যাচ্ছে আইনি ভাবে সেগুলোকে খতিয়ে দেখা হবে। সত্যি যদি আপনার বাদ যাওয়ার মতো জায়গা থাকে তাহলে বাদ যাবেন। তবে নির্বাচন কমিশন থেকে একটা বিষয় আশ্বস্ত করা হয়েছে, কোনো যোগ্য ভোটার বাদ যাবে না। একজন যোগ্য ভোটারকে এই এসআইআর এ কোয়ালিফাই করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা যা সহযোগিতা করা হবে নির্বাচন কমিশন থেকে। ভয়ের কিছু নেই, এসআইআরটা একটা নর্মাল প্রসেস। টেনশন তারা করবে যারা অবৈধ অনুপ্রবেশকারী, অবৈধ নাগরিক। সাধারণ মানুষের টেনশনের কোনো কারণে, আপনারা প্রত্যেকেই যোগ্য ভোটার, প্রত্যেকেই থেকে যাবেন। অতএব যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ এই প্রতিবেদন শুনছিলেন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ এক্সপ্লেন শোনার জন্য, এসআইআর সংক্রান্ত বিভিন্ন বার্তা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন। ধন্যবাদ।